it goes all the way back to the Egyptians and the Mayans, the Incas. There's a lot of evidence that there was society on this planet prior to our written history, prior to what we know. Probably, as old as 10 to 12,000 years ago. And that would have been the end of their cycle. That was very advanced, and that knew of that energy, and that knew how to use it. And there's evidence of their passage. And this evidence is very, very prominent, meaning we're talking not just legends and text, but as well huge construction, huge buildings that are found all around the world, that many of them defy anything we could build today with our most advanced technology. And that's like straight up facts. You can do the math. And when and so there's a lot of evidence that there was something very powerful, very advanced going on our planet very, very long time ago, and that we lost that knowledge. And we're supposed to believe that Stone Age people, using fiber ropes and stone tools, did this. Who are they kidding themselves? প্রাচীন যুগের মানুষেরা এত ভারী ভারী পাথর নিখুঁতভাবে কেটে কিভাবে পারফেক্ট জিওমেট্রিক্যাল শেপে এত চমৎকার স্থাপনা তৈরি করেছে, এসব নিয়ে ভাবতে ভাবতে যখন সায়েন্টিস্টরা মাথার চুল ছিঁড়ছিল, ঠিক তখন 1920 সনে আমেরিকার ফ্লোরিডার বাসিন্দা এডওয়ার্ড লেডস্কালনিন দাবি করে বসে যে সে এনশিয়েন্ট টেকনোলজি অথবা প্রাচীন প্রযুক্তি সম্পর্কে জানে। কিন্তু শুধু দাবি করলেই তো হয় না, তার পক্ষে যথোপযুক্ত প্রমাণ থাকতে হয়। সে কারণে এডওয়ার্ড ফ্লোরিডায় একটি পার্ক তৈরি করে দেখায়, যার নাম হলো কোরাল ক্যাসেল। পার্কটি সে তার ভালোবাসার মানুষকে উদ্দেশ্য করে বানিয়েছিল বলে জানা যায়। এডওয়ার্ড একা হাতে এই ভারী পাথরগুলোকে কেটে সুন্দর আকৃতি দিয়ে তারপর এর মধ্যে একটি ক্যাসেল তৈরি করেছিল, এবং এই পুরো জায়গাটির নাম সে দিয়েছিল কোরাল ক্যাসেল। আপনি গুগলে সার্চ করলে খুব সহজেই জায়গাটির সন্ধান পেয়ে যাবেন। পার্কটি দূর থেকে দেখলে মনে হবে যে এটা তো তেমন কোনো বড় স্থাপনা নয়, কিন্তু আপনি যখন এর কাছে যাবেন তখনই আপনার এর আকৃতি সম্পর্কে ধারণা হবে। হয়তোবা গিজার পিরামিডের পাথরগুলোর মতো অত বড় অথবা ভারী পাথর এগুলো নয়, কিন্তু এডওয়ার্ডের পক্ষে একা এই পাথরগুলো সরানো এবং একটির উপরে আরেকটি বসানো সম্ভবকর ছিল বলে কেউ বিশ্বাস করে না। উইকিপিডিয়ার তথ্য অনুসারে এডওয়ার্ড সেলফ টট ইঞ্জিনিয়ার অথবা নিজে নিজে ইঞ্জিনিয়ারিং শেখা একজন ব্যক্তি, যখন কিনা মানুষ একাডেমিকভাবে ইঞ্জিনিয়ারিং শিখেও তার মতো এরকম কিছু বানানোর কথা ভাবতেও পারে না। Ed seemed to know something that all of us do not know, or he had somehow recovered a knowledge that the ancient Egyptians had, and this is the only rational explanation for the 1,100 tons of coral that now resides in Homestead, Florida. He always said that he had the secrets of anti-gravity and magnetic fields, and he also said that he knew how they built the pyramids. So it appears if he was telling the truth, that it looks like he did have these secrets. বলা হয় এডওয়ার্ড এই নির্মাণে সবসময় একাই কাজ করেছে, এবং বিশেষ করে রাতের বেলায়। তার মানে কি সে চাইতো না যে সে কিভাবে কাজগুলো করেছে তা মানুষ জানুক? অবশ্যই নয়। সে মানুষদেরকে তার কাজের সময় ছবিও তুলতে দিয়েছে। যেমন এখানে দেখুন, সে একটি ট্রাইপড ব্যবহার করছে, যা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু বিষয় হলো, এতটুকু একটি ট্রাইপড দিয়ে এত ভারী পাথর এক জায়গা থেকে আরেক জায়গায় বা উপরে নিয়ে স্থাপন করা সম্ভব নয়। খুব ভালো করে লক্ষ্য করলে দেখবেন এডের ট্রাইপডের উপরে একটি অদ্ভুতভাবে বাক্স রাখা আছে।
রিসার্চার্সরা মনে করে এই বাক্সটির ভিতরে এমন কিছু ছিল যা অ্যান্টি গ্র্যাভিটি ইফেক্ট তৈরি করার পেছনে দায়ী এবং যার মাধ্যমে এড এত ভারী পাথরগুলো এক স্থান থেকে আরেক স্থানে নিয়েছে। এডের বিশেষত্বই ছিল এটা, এড অ্যান্টি গ্র্যাভিটি এবং ম্যাগনেটিজম বা ইলেকট্রোম্যাগনেটিক সম্পর্কে খুব ভালো ধারণা রাখত। এডকে আমরা অদ্ভুত ধরনের আরও একটি যন্ত্র ব্যবহার করতে দেখি, একটি হুইলের মতো, যেটিকে আমরা ফ্লাই হুইলও বলতে পারি। এই হুইলের চারপাশের যে দাঁতগুলো অথবা কাঁটাগুলো দেখতে পাচ্ছেন তা সব কয়টি হলো নর্থ এবং সাউথ পোলের ম্যাগনেট। ধারণা করা হয় সামহাও এই যন্ত্রের মাধ্যমে এড ওই ভারী পাথরগুলোকে ভরশূন্য করে ফেলেছিল, যার মাধ্যমে খুব সহজেই একটি সাধারণ ট্রাইপড দিয়ে সে সেগুলোকে সরাতে সক্ষম হয়েছিল। এই একই থিওরি ইজিপশিয়ান পিরামিডের ক্ষেত্রেও এখন আমরা প্রয়োগ করতে পারি। খুব সম্ভবত গিজার পিরামিডের পাথরগুলোকেও ভরশূন্য করে তারপর এত ওপরে একটির ওপর আরেকটি রাখা হয়েছিল। এবার তাহলে চলুন এই অ্যান্টিগ্র্যাভিটির ম্যাজিক নিয়ে একটি ছোট্ট ভিডিও ক্লিপ দেখে আসি। Okay, this is a 3/4 inch copper tube, 4 feet long, with a 1/2 inch steel ball bearing stuck to the outside. এই জায়গায় ভালো করে খেয়াল করবেন, এটি একটি তামার পাইপ। যে কোনো তামা কোনো রকম ম্যাগনেটের দ্বারা আকৃষ্ট হয় না বা কোনো ম্যাগনেট কোনো তামাকে ধরে না। এই তামার পাইপের ভেতরে ম্যাগনেট ছেড়ে দিলে কি ঘটে সেটাই দেখুন। Inside the tube is a 1/2 inch diameter powerful neodymium magnet holding the ball bearing fast. It takes 8 seconds to fall straight down. 3, 2, 1, dropping. By contrast, here is the vertical fall with just the steel ball bearing through the tube. 3, 2, 1, release. Anti-gravity machine. And look, it's not attracted. It's just weird stuff, eddy currents. Could do this all day. It's so cool. All right, see? Neodymium magnet, copper pipe, thick wall, type K. Special effects. But not special effects. This is actually happening. Не поднимайся. Вперед. এটা তো শুধু বাচ্চাদের খেলা মাত্র। এডের দাবি অনুসারে সে পৃথিবীর ম্যাগনেটিজম সম্পর্কে জানতো এবং অ্যান্টি গ্র্যাভিটি ইফেক্ট তৈরি করতে পারত। তাহলে সে কতটা জানে এবং যারা ইজিপ্টের পিরামিড তৈরি করেছে তারা কতখানি জানতো? এবার তাহলে একটি প্রশ্ন রয়ে গিয়েছে, এত পারফেক্ট শেপে কিভাবে এই ভারী পাথরগুলো কাটা হলো এবং সেগুলোকে নির্দিষ্টভাবে কিভাবে সাজানো হলো? এডি লিডস কার্লিনের কোরাল ক্যাসেলের মধ্যে একটি জায়গায় আমরা একটি গ্রাফ দেখতে পাচ্ছি যা অনেকটা শব্দ তরঙ্গের মতো দেখাচ্ছে। এবার এটা দেখুন।
Dove il diavolo alla coda, cosa è bene e mal così, del saper maliziete che innamorano gli amanti. Fingere risa, fingere piante, inventare belle perché. Fingere risa, fingere piante, inventare belle perché. ভিডিওতে আমরা সাউন্ড এবং ভাইব্রেশনের মাধ্যমে যেভাবে পারফেক্ট জিওমেট্রিক্যাল শেপ তৈরি হতে দেখেছি, এই পদ্ধতিতেই কি তারা এই পাথরগুলোকে এত সুন্দর আকৃতি দিত? এড লিডসকালনিন এবং ইজিপশিয়ান বিল্ডার্সরা কি এই পদ্ধতি ব্যবহার করেছে? এই কথাটা বলা কি সঠিক হবে? এর উত্তর হয়তো সেখানেই মিলবে যেখান থেকে এই টেকনোলজির শুরু হয়েছিল। আমরা এবার তাহলে মেসোপটেমিয়ানদের দিকে নজর দেব। এটি হলো মেসোপটেমিয়ান সভ্যতা থেকে পাওয়া একটি খোদাই করা চিত্র, যেটিকে দ্য ট্যাবলেট অফ শামাস বলা হচ্ছে। শামাস সেখানকার একজন জায়ান্ট ব্যক্তি ছিল, যাকে সান গড হিসেবেও উপাসনা করেছে মানুষ। তার কিছু টেকনিক এখানে দেখানো হচ্ছে, একটু ভালো করে লক্ষ্য করুন। এটি হচ্ছে এডওয়ার্ড লিডসকালনিনের সেই যন্ত্রের ওপরের অংশ, যা একদম সেই ডিস্কের মতো দেখতে, যার ওপরে আবার দুইটা কপার পাইপ রয়েছে। ঠিক সিমিলারভাবে এই ডিস্কের সাথে কপার পাইপগুলো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে জোড়া দেয়া। এবার শামাসের হাতের দিকে লক্ষ্য করুন। এটি হলো এক ধরনের বাদ্যযন্ত্র, যেটিকে থুরিসাজ বা এই ধরনের কোনো কিছু বলা হয়। গুগলে পিথাগোরাস লিখে সার্চ করলে তার যেই চিত্রগুলো পাওয়া যায় তার মধ্যে এটি খুবই ইন্টারেস্টিং, কেননা এর মাঝে তার কিছু নলেজকে ফুটিয়ে তোলা হয়েছে। তার হাতে একটি ট্রায়াঙ্গুলার ছোট্ট পিরামিড দেখতে পাচ্ছেন, তার পাশেই জিওমেট্রির কম্পাস এবং স্কেল, আবার তার সাথে শিটের মধ্যে 3টি কিউব দিয়ে পিথাগোরিয়ান থিওরাম দেখানো হয়েছে। মানে সায়েন্সের সকল গুরুত্বপূর্ণ যন্ত্র। এর মাঝেই আরও একটি মজার বিষয় লক্ষ্য করবেন যে তার ডান পাশে মাটিতে একটি বাদ্যযন্ত্র রাখা, যার দিকে হয়তো আমরা নজর দিইনি, কেননা এই গুরুত্বপূর্ণ সায়েন্টিফিক টুল বা যন্ত্রের ব্যবহার আমাদেরকে কোনো একাডেমিতে শেখানোই হয়নি। যার কারণ আমি গতবার একটি পর্বে বলেছিলাম যে আমাদেরকে সায়েন্সের অর্ধেক অংশ শেখানো হচ্ছে, গুরুত্বপূর্ণ বাকি অংশটা আমাদের ধরাছোঁয়ার বাইরে। পিথাগোরাসের কাছে একটি বাদ্যযন্ত্র ছিল, যেটিকে দি লেয়ার বলা হয়, আমার প্রোনাউন্সিয়েশন ভুলও হতে পারে, তবে সেইটিকে দিয়ে সাউন্ডের বিভিন্ন পিচ তৈরি করত। সো কারো মাথায় সাধারণভাবে আসেনি যে কেন বড় বড় সায়েন্টিস্টরা এই সাউন্ডকে এত গুরুত্ব দিয়েছে, অথচ যে বিষয়টি নিয়ে আমাদেরকে কোথাও গুরুত্ব দিয়ে শেখানোই হয় না। কোনো একাডেমিতে আমরা এই বিষয় নিয়ে পড়াতে দেখি না, যখন কিনা আইনস্টাইন, নিকোলা টেসলার মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আমাদেরকে এর গুরুত্ব বোঝাতে চেষ্টা করেছে। পবিত্র আল কোরআনে আল্লাহ তাআলা বলছেন তিনি শুধুমাত্র কোন কথাটি বলেন এবং এই বাক্য দ্বারা সবকিছু তৈরি হয়ে যায়। সুতরাং ফেরাউন এবং যারা নিজেদেরকে খোদা দাবি করত শামাসের মতো, তারা চেয়েছিল আল্লাহ তাআলার এই পদ্ধতিকে ব্যবহার করে, সাউন্ডকে ব্যবহার করে, ভাইব্রেশন এবং ফ্রিকোয়েন্সি এবং ইলেকট্রিককে ব্যবহার করে সৃষ্টি করতে চেষ্টা করেছে। এবং এটাই কারণ তাদের নিজেদেরকে খোদা বলে দাবি করার, কেননা তারা গ্রেট নলেজ এবং পাওয়ার এই পৃথিবীতে বা এই পৃথিবীর তারা রাখত। ফ্রিমেসন্সরা কখনোই চায় না আমরা এগুলো জানি, আমাদের সাধারণ মানুষদের হাতে এই অ্যাডভান্স সায়েন্স চলে আসুক, কেননা দাজ্জালের রাজত্ব কায়েম করতে চাইলে সাধারণ মানুষের চাইতেও দাজ্জালকে অ্যাডভান্স থাকতে হবে, দাজ্জালকে সায়েন্স ও টেকনোলজির দিক থেকে এগিয়ে থাকতে হবে। এই টেকনিকগুলো তারা অবশ্যই মানে ফ্রিমেসন্সরা তাদের লজের ভিতরে এবং বিভিন্ন কেতাবের ভেতরে প্রিজার্ভ করে বা সংরক্ষিত করে রেখেছে। যদিও বা বিদ্যাগুলো এখনও হিডেন, তবে কিছু কিছু মানুষ এডওয়ার্ড লিডসকালনিনের মতো এগুলো শিখে তা বাস্তব জীবনে প্রয়োগ করেছিল। এরকম জ্ঞান চর্চা হয়, তবে তা গোপনে। রিমেম্বার, ইসরায়েল এবং জায়নিস্ট কেন পৃথিবীতে সবচেয়ে বেশি এগিয়ে সায়েন্সের দিক থেকে? মনে করে দেখুন, একটু আগে মেয়েটি তার ভোকাল দিয়ে এই সিম্বলটি বানিয়েছিল, যা ইসরায়েলি পতাকায় দেখতে পাওয়া যায়। সুতরাং আজকের ভিডিও থেকে আমরা বুঝলাম যে মেসোপটেমিয়ান সভ্যতা থেকে শুরু করে 19বিংশ শতাব্দী পর্যন্ত যারাই এ ধরনের বিস্ময়কর স্থাপনা তৈরি করেছিল, তারা সবাই একই রকম টেকনিক ব্যবহার করেছে। মেসোপটেমিয়ান টেকনোলজি, যা থেকে ফেরাউন বা ইজিপশিয়ানসরা শিখেছিল, এবং শামাসের ট্যাবলেটের সাথে এডওয়ার্ড লিডসকালনিনের মেশিনের একেবারে মিল থাকা,
একটি বিশেষ টেকনিক খাটিয়ে তারা সবাই যে একইভাবে স্থাপনাগুলো তৈরি করেছে তা প্রমাণ করে। তাছাড়া এই যন্ত্রের ভেতরে যা লিটস্কালনিন রেখে গিয়েছে আমাদের জন্য সাইন হিসেবে, তার বাকি রহস্য আমরা ভবিষ্যতে উন্মোচন করব। Words, original thoughts pertaining to science. And today's science seems to be the go-to man for all the answers. But science is limited in those answers that it can present. Science deals with physical facts. And as we know, or I hope you know, that the world is based on spiritual realities. And those physical facts will always be subservient to the spiritual realities. And some of you, I know, trust it with your life. That is a mistake. You should never expect science to reveal the absolute final analysis on those ever-enduring mysteries of the human race. So science by itself could never be that savior we want. Being that science is not the creator, it can never accurately explain this constantly expanding creation. বৌদ্ধ ও হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে আমাদের এই পুরো মহাবিশ্ব সৃষ্টি হয়েছে একটি মাত্র ধ্বনি থেকে, আর সেই ধ্বনিটি হলো ওম। সিমিলারভাবে খ্রিস্টানদের বাইবেলে জনের প্রথম চ্যাপ্টারে বলা হচ্ছে, ইন দ্য বিগিনিং দে ওয়াজ দ্য ওয়ার্ড অ্যান্ড দ্য ওয়ার্ড ওয়াজ উইথ গড। শুরুতেই একটি বাক্য ছিল যার দ্বারা সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। ইসলাম ধর্মে বলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো কিছু সৃষ্টি করতে চান তখন তিনি শুধু বলেন হও, আর তা হয়ে যায়। আল্লাহ তাআলার এই হুকুম, এই শব্দ দ্বারা মহাবিশ্বের সমস্ত কিছু তৈরি হয়েছে। এবার চলে যাচ্ছি এডওয়ার্ড লিটস্কালনিনের কাছে। এই ব্যক্তিকে যদি না জেনে থাকেন তবে বলবো দয়া করে এই সিরিজের প্রথম পর্ব দেখে আসুন, না হলে ভিডিওর কিছুই বুঝবেন না। একটি ঘটনা অনুসারে এডওয়ার্ড যখন তার কোরাল ক্যাসেলের কাজ করছিল তখন দুজন স্কুল বয়, দুজন বাচ্চা এর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। বাচ্চা দুজন এডওয়ার্ডকে একা হাতেই এই ভারী পাথরগুলো উপরে তুলতে দেখেছিল। এরপর যখন তারা বাসায় যায় তাদের বাবা মায়ের কাছে বিষয়টি শেয়ার করে। তাদের বাবা মা জিজ্ঞেস করে যে এডওয়ার্ড কিভাবে পাথরগুলো উপরে তুলেছিল, তোমরা কি দেখেছো? তারা উত্তরে বলে যে এডওয়ার্ড দুটি কোন টাইপের যন্ত্র দিয়ে
এই পাথরগুলোকে উপরে তুলেছে। কিন্তু তাদের প্যারেন্টস স্বাভাবিকভাবেই কথাটি বিশ্বাস করেনি। তারা মনে করেছিল যে বাচ্চারা কোন আইসক্রিম খাওয়ার জন্য গল্প বানিয়েছে, কেননা কিভাবে কেউ এ ধরনের অদ্ভুত যন্ত্র দিয়ে এ কাজ করতে পারে। বাচ্চাদের বলা এই কথাগুলো কি নিছকই একটি গল্প মাত্র, নাকি এর মধ্যে কোনো ক্লু লুকিয়ে আছে? রোসিক্রুশিয়ান নামক মিউজিয়াম, যেটা আমেরিকায় অবস্থিত, সেখানে ইজিপশিয়ানসদের অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে। তার মধ্যে অদ্ভুতভাবে আপনি দেখতে পাবেন কোন আকৃতির কয়েকটি বস্তু। আপনি ছবিটির একদম লাস্ট মাথায় দেখতে পাচ্ছেন 3টি পরপর সাজানো, এবং এর ওপরে সুমেরিয়ান কিউনিফর্ম যে ল্যাঙ্গুয়েজ বা সিম্বলিক ল্যাঙ্গুয়েজ বলে তা দিয়ে লেখা আছে। এবং এই কোন আকৃতির বস্তুগুলো দ্য টেম্পল অফ সুমার একটি চেম্বারের ভেতরে লুকানো ছিল, যেগুলো পরবর্তীতে উদ্ধার করে এনে মিউজিয়ামে এনে রাখা হয়েছে। এই কোন আকৃতির বস্তুগুলো বা এই সিম্বলগুলো এমন কি সিগনিফিকেন্ট বহন করে, যার কারণে এগুলো তাদের জন্য এতটা ইম্পর্ট্যান্ট ছিল। এরপর যদি আপনি ইজিপশিয়ান মিউজিয়াম অফ বার্লিন জার্মানিতে যান, তবে আপনি এরকম একটি বস্তু দেখতে পাবেন যা এক্স্যাক্টলি কোন আকৃতির। তাহলে কি বাচ্চাদের বলা সেই ঘটনায় সত্যতা রয়েছে? Acoustic levitation uses sound waves to counteract gravity. Acoustic levitation is unique because, unlike magnetic levitation, for example, it can effectively suspend both liquids and solids. But there's a small catch. The largest object we've levitated has just been a 3mm bead. What acoustic levitation is and how it works. Acoustic levitation uses sound waves to generate a force to counteract gravity. It was developed primarily by NASA in the 60s and the 70s to do ground-based experiments on looking at the effects of anti-gravity on Earth. And can you walk us through the different components of the device that you have there and how the sound waves actually come together to produce the levitation? These transducers basically drive these horns, the silver part. So this horn will vibrate at 22,000 times a second up and down to generate a sound wave. And we have a match transducer down here and horn, and that will generate another sound wave. And when these two waves interact, you'll get what's called a standing wave. So they'll cancel in places and they'll reinforce in others to create nodes and antinodes. And those particular places where they cancel, you can put an object in and you can levitate. And when you place them, they almost look like they kind of snap into position. Is that the case? That's exactly the case, yeah. So the standing wave is fixed by the geometry.
and so they're every 6 millimeters. Okay, so if I try and put it close there, it will naturally lock into position. And can we elaborate a bit on the limitations for size? Why limit it to smaller objects? Why can't you, for instance, levitate me if I would want such a thing? This is actually generating an awful lot of sound. Even though it's a pretty small device, it has about the same level of sound as a rock concert. So you could build bigger transducers and levitate larger objects, but it would be deafening for one, and also very destructive for another. You can imagine if you 10 times a rock concert to levitate an object that's maybe a centimeter in size. So you can imagine if you want to levitate you would have to build something enormous.